প্রচণ্ড মার খেয়ে এক প্রকার রক্তাক্ত অবস্থায় ৬ বছরের মেয়ে রাইসাকে নিয়ে যখন বাসা থেকে বের হই, বাহিরে তখন অন্ধকার, ভোরের আলো ফোটেনি। বাসার দারোয়ান খুব অবাক হয়ে চোখ কসলাতে কসলাতে আমার দিকে তাকিয়ে গেটটা খুলে দেয়। রাস্তার মাত্রই দুই একটা রিকশার টুংটাং শব্দ করে চলছে, আর ফজরের নামাজ শেষে কিছু মুসল্লি বাসার দিকে। রাইসা এখনো ভয়ে কাঁপছে। গতরাতে আমাদের বাসায় যে রীতিমতো এত বড় এক ধরনের যুদ্ধ হয়ে গেল, বাচ্চায় মেয়েটা এক ফোঁটাও ঘুমায়নি। আর যুদ্ধ শেষে আমি বিজয়ের বেশি সংসারে না থাকা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মেয়েকে নিয়ে এই সাত সকালে বের হয়ে গেলাম। যদিও আমিও আমার মেয়ের সামনে এখন অনিশ্চিত পথ, তবে উপলব্ধিটা প্রবল। সিদ্ধান্তটা যে আমার আরো আগেই নেওয়া উচিত ছিল। কোনো রকম ভূমিকা ছাড়াই হঠাৎ করে আমার জীবনের এই মর্মান্তিক কাহিনী শুরু করে দিলাম বলে দুঃখিত। পুরো বিষয়টা বোঝার স্বার্থে গোড়া থেকেই শুরু করছি। শাহিদকে আমার ভালোবাসি বিয়ে করা পছন্দের বিয়ে। ও যখন বুয়েটে আর্কিটেকচারে পড়তো, তখন থেকে আমাদের ঘনিষ্ঠতা শুরু। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, রোকেয়া হলে থাকি। বলতে গেলে আমরা এক প্রকার প্রতিবেশী। সুযোগ পেলে আমি বুয়েটে চলে যাই, কিংবা শাহিদের ক্যাম্পাসে চলে আসি। বিশ্ববিদ্যালয়ের পুরোটা সময় বেশ ভালোই সময় কাটিয়েছি। বইয়ের পড়ুয়া সুদর্শন এক তরুণের সাথে আমার প্রেম। হল বা সহপাঠীদের অনেকেই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতো। আমি অবশ্য মানুষজনকে কি বলেছে সেগুলো নিয়ে কখনোই ভাবতাম না। শাহিদকে ঘিরেই যে আমার জীবন। অনেকেই মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ওর সাথে আমার পরিচয় কিভাবে। এইচএসসিতে বগুড়া ক্যান্টনমেন্ট কলেজে শাহিদ আর আমার বড় ভাই সোহেল ক্লাসমেট ছিল। সেই সূত্রে আমাদের বগুড়ার বাসায় শাহিদ প্রায় আসতো। আমার 2 বছরের সিনিয়র শাহিদকে তখন আমি শাহিদ ভাই বলে সম্বোধন করতাম। ওর সাথে প্রেম ভালোবাসার বিষয় তখন মাথাতেই ছিল না। এরপর আমি ঢাকা ইউনিভার্সিটির ফিলোসফি ডিপার্টমেন্টে ভর্তি হই। তখনও শাহিদের কথা আমার মাথাতেই নেই। কলা ভবনে বিশ্ববিদ্যালয় শুরু করার প্রথম দিনের কথা আমার এখন স্পষ্ট মনে আছে। খুব উত্তেজনার আশা নিয়ে প্রথম দিনের ক্লাস শুরু করতে গিয়ে হতাশ হলাম। ভেবেছিলাম শাহরুখ খান, সালমান খান বা আমির খানদের মতো দেখতে সহপাঠী পাবো, আর এদের মধ্যে থেকে কাউকে প্রেমিক হিসাবে বেছে নিব। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। সহপাঠীদের মধ্যে এমন একজনকেও পেলাম না যে যার সাথে বন্ধুত্ব করা যায়। আবার এর মধ্যে অন্য বান্ধবীদের কাছ থেকে শোনা অনেকটা জনি লিভারের মতো দেখতে যশোর থেকে আসা এক সহপাঠী আসাদ নাকি আমার সাথে প্রেম করতে চায়। আমার সামনে আসলে ছেলেটা ইজি হতে পারে না, কেমন কেমন যেন করে। আমার অবশ্য এসব বিরক্তই আসে। আর যাই হোক, গ্রাম্য আনস্মার্ট কোনো ছেলে কখনোই আমার প্রেমিক হতে পারে না। তাই তো ছেলেটাকে কখনো পাত্তাই দিইনি। যদিও ও সবসময় আমার পিছনে জোকের মতোই লেগেছিল, এমনকি শাহিদের সাথে আমার প্রেম হওয়ার পরেও। আমি দেখতে মন্দ নই, প্যাশন সচেতন, ছোটবেলা থেকেই নিজেকে পরিপাটি করে রাখি। তাই তো শুধু আসাদ নয়, কলা ভবনের অন্য ডিপার্টমেন্টের অনেক সিনিয়র সহপাঠীরাও আমাকে প্রপোজ করার চেষ্টা করতো। এমনকি কার্জন হল থেকে অনেকে চলে আসে যে পরিচিত হতে। আমি অবশ্য সবার আগ্রহই টের পাই, সচেতনভাবে এড়িয়ে চলি। এদের কাউকে বুঝতে দেয় না এরা যে আমার পছন্দের ক্রাইটেরিয়া ফুলফিল করে না। ফার্স্ট ইয়ারের শেষের দিকে হঠাৎ করে একদিন আমার শাহিদের সাথে দেখা, নীলক্ষেতে। আমাকে দেখে অনেকটা চিৎকার করে ওর বলা, দিনা, কতদিন পর তোমাকে দেখলাম। হয়তো তখন থেকে আমাদের প্রেমটা হয়ে গেল বাংলা সিনেমার মতো করে। অল্প কয়েকদিনের মধ্যে শাহিদ ভাইকে আমার শাহিদ বলা শুরু করা, একজন আরেকজনের প্রেমে হাবুডুবু খাওয়া। সারাক্ষণ শাহিদে বিভোর এই আমার পড়াশোনাতে কোনো মনোযোগী ছিল না। সুযোগ পেলেই হয়তো রশিদ হলে কিংবা ওদের ক্যান্টিনে। মোট কথা ওকে ছাড়া আমার এক মুহূর্ত চলতো না। ডিপার্টমেন্ট বা ক্যাম্পাসে প্রথম থেকে আমার পিছনে লেগে থাকা রোমিওদের অনেকেই কিন্তু আমার আর শাহিদের প্রেম মেনে নিতে পারেনি। আমাদেরকে একসঙ্গে দেখলে ওরা টিসও করতো অনেক। আমরা অবশ্য এগুলো কেয়ার না করে আমাদের মতো ভালোবাসাবাসি করে গেছি, জীবনের সেরা সময়, চমৎকার ভালোবাসার অনুভূতি নিয়ে। শাহিদের সাথে আমার প্রেম ঘনিষ্ঠতা প্রথম থেকে আমাদের বাসার লোকজন মেনে নেয়নি। বিশেষ করে আমার বড় ভাই সোহেল ভীষণ রিয়েক্ট করলো। বইয়েটা পড়লেও শাহিদ যে উন্নত চরিত্রের ছেলে না, এটা ভাইয়া আমাকে বোঝানোর চেষ্টা করতো। যদিও ভাইয়া তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বন্ধু মহলের মাধ্যমে আমার আর শাহিদের প্রেমের কথা ওর কানে চলে যায়। শাহিদ নেশা করে, ছাত্র রাজনীতির সাথেও টুকটাক জড়িত। ভাইয়ার বলে এসব কথা আমি গায়ে লাগাতাম না। ওর নাকি অন্য আরো অনেক মেয়েদের সাথেও সম্পর্ক আছে, এসব কথা আমি হেসেই উড়িয়ে দিতাম। শাহিদ আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারে না। আমার মধ্যে বিশ্বাস ছিল প্রবল, আর এটা শাহিদ আর ভালোবাসা দিয়ে প্রমাণ করে গেছে। আমি যখন মাস্টার্সে পড়ি, ওর খুব ভালো একটা চাকরি হয়ে যায়, নামি একটা ফার্মে, উঁচু বেতনে।
নিজ থেকে একদিন আমাকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত জানায়। আমার নিজেরও সম্মতি আছে, তাই তো পুরো বিষয়টি বাসায় জানালাম। আমার পুরো পরিবার এই বিয়েতে রাজি নয়। এর দুটো প্রধান কারণ হলো আমাকে ওরা জানালো। এক, শাহেদ ছেলে হিসাবে ভালো নয়, নেশা করে এবং চারিত্রিক দোষও রয়েছে। দুই, শাহিদের পরিবার সম্পর্কে বগুড়াতে দুর্নাম রয়েছে। ওর বাবা এক অসৎ ব্যবসায়ী রাজনীতিবিদ, জেলও খেটেছে। শাহিদের এক ভাই শহরের নামকরা সন্ত্রাসী আর মাদক সেবী। ওর এক বোন টোকাই টাইপের এক ছেলের সাথে ভেগে গেছে, ইত্যাদি ইত্যাদি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্বাধীন চেতা একটা মেয়ে। শাহিদ সিগারেট খায়, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, এটা আমার জানা। কিন্তু নেশাখোর, এটা আমার কখনো মনে হয়নি। ওর কিছু মেয়ে বন্ধু বান্ধব আছে সত্য, কিন্তু আর্কিটেকচার ডিপার্টমেন্টের কালচারটাই এরকম। বাহিরের কিছু মেয়ের সাথে ওর যোগাযোগ থাকলেও কখনো আমি বাড়াবাড়ি পর্যায়ের কিছুই দেখিনি। তাই তো পরিবারের ত্যায্য ঘোষণার হুমকি সত্ত্বেও কিছু বন্ধু বান্ধব নিয়ে ঢাকার এক কাজী অফিসে গিয়ে একদিন বিয়ে করে ফেললাম। আমার বাবা হাজী আব্দুর রশিদ ভীষণ কড়া এক লোক। বগুড়ার সবাই এক নামে চিনে। পরিবারের অমতে তাদের অপছন্দের ছেলেকে বিয়ে করেছি। সেদিন থেকে আমার বাবা বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, আজীবনের জন্যই। আমার আর শাহিদের বিয়ের পরে 2 বছর খুব ভালোই কেটে গেল। হাতির কোলে 2 কামরার একটা বাসা ভাড়া নিলাম। নিজেদের মতো করেই আমাদের সংসার করা। যদিও শাহিদ অফিস নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকে, প্রায় প্রতিদিনই গভীর রাতে ওর বাসায় ফেরা। তারপরও আমি ওকে যথেষ্ট সাপোর্ট দিয়ে যাই। আমার মাস্টার্সটা যখন শেষ হয় ততদিন আমি কনসিভ করেছি। আমাদের সংসারে আরেকজন আসছে। আমি আর শাহেদ দুইজনে উৎপুত পড়ল। অনাগত সন্তানকে নিয়েই আমাদের সব ভালোবাসার গল্প। আর এই সময় আমাকে ভালো রাখার শাহেদকে অনেক চেষ্টা। ভালো খাবার, ভালো ডাক্তার, একটু পর পর অফিস থেকে ফোন, খোঁজ খবর নেওয়া। একজন স্ত্রী এর চাইতে বেশি আর কি চাইবে। আর এরপর পৃথিবীতে ভালোবাসার রং ছড়িয়ে রাইসার জন্ম। আমার পুরো জীবনটাকেই যেন বদলে দিল। আমার জীবন তখন শুধুই কন্যাময়। আমার এই ব্যস্ততার সুযোগটা কিন্তু চরিত্রহীন স্বামী শাহিদ খুব ভালোভাবে নিয়েছে। ছেলেটা যে নারী লিপ্সু, এটা আমি কখনোই ধারণাই করতে পারিনি। কক্সবাজার, কুয়াকাটা কিংবা শ্রীমঙ্গলে প্রজেক্টের কথা বলে যে মেয়েদের নিয়ে ফুর্তি করত, এটা আমি কখনো বিশ্বাসই করতাম না। মাঝে মধ্যেও একটু মাতাল হয়ে বাসায় ফিরত। এটাকেও অফিস কালচার হিসাবেই চালাতো। ওদের অফিস পার্টি বা বিদেশি ক্লায়েন্টের দোহাই দিয়ে ওর করা সামাজিক মদ্যপানকে আমিও প্রথম দিকে মেনে নিয়েছিলাম। কিন্তু ক্রমেই জানতে পারলাম শাহেদ আসলে মদ্য অনেক রকমের। শুধু তাই নয়, তার সাথে একটা সংঘবদ্ধ গ্রুপ রয়েছে যাদের সবাই মদ ও নারীতে আসক্ত। পুরো বিষয়টি যখন আমি নিশ্চিত হতে পারি ততদিনে রাইসার বয়স 2। আমি নিজেও একজন ভালো পুরোপুরি গৃহিণী, চাকরি বাকরি তো করিনি। এমনকি বাহিরের পৃথিবী সম্পর্কে আমার একেবারেই অজানা। আমার বিশ্ববিদ্যালয়ের বান্ধবী নিতা কক্সবাজারে এক মেয়ের সাথে আমার স্বামীকে ঘনিষ্ঠভাবে দেখে কৌশলে একটা ছবিও তুলে ফেলে। আর সেই ছবিটা দেখে আমি খুবই অবাক হই। মেয়েটার বুয়েটের ক্লাসমেট, অন্য একজনের স্ত্রী। এরকম আরো অনেক হাতে নাতে প্রমাণ পাওয়া, আমি কতবার যে সংসার ছেড়ে চলে যাব সিদ্ধান্ত নিয়েছিলাম তার কোনো হিসাব নেই। তবে আর পারলাম না। প্রচন্ড মদ্যপ হয়ে রাতে বাড়ি ফিরে শাহেদ আজ আমাকে বেদম পেটালো। রাইসার সামনেই। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে বিছানার এক কোণে বসেছিল। আমাকে রক্তাক্ত করে দিয়ে মাতাল স্বামী যখন সে সাথে বিছানায় বেঘরে ঘুমাচ্ছিল, ছোট্ট রাইসা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। ভয়ার্ত মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমার নেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত, কোনোভাবেই আমাদের আর এই সংসার নয়, এক মুহূর্তের জন্য না। অনেক ভেবেচিন্তে মেয়ে রাইসাকে নিয়ে স্বামীর সংসার থেকে একেবারে পাকাপাকিভাবে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত এটা। কিন্তু 7 সকালে রাস্তায় নামতে বাস্তবতা টের পেতে শুরু করি। তাড়াহুড়ো করে চলে আসাতে ফার্স্টে আনা হয়নি। ওখানে কিছু টাকা ছিল। বের যখন হয়ে গিয়েছি, আর ওই শয়তানটার বাসায় ফিরবো না। এই মনোভাবের কারণে বাসায় ফিরে পার্স আনতেও ইচ্ছে করলো না। ভাবলাম ভার্সিটির বান্ধবী তিশার কাছে যাই, ওর কাছ থেকে নিশ্চিত কোনো সমাধান পাবো। একটা রিক্সা নিয়ে কলাবাগানে তিশার বাসার সামনে এসে দাঁড়ালাম। তিশাকে এরই মধ্যে বার কয়েকবার ফোন দিয়েছি, কল ধরেনি। হয়তো এখনো ঘুম থেকেই ওঠেনি। রিক্সাওয়ালা বুঝে গেছে আমি বিপদে আছি। অনেকক্ষণ অপেক্ষা শেষে ভাড়া না নিয়েই চলে গেল। আমি অবশ্য পুরো ব্যাপারটাতে বিব্রত বোধে আর সেই সাথে অসহায় বোধ। আমার মেয়ে রাইসা এখন পর্যন্ত একটা কথাও বলেনি। আমি নিশ্চিত মেয়েটা প্রচন্ড ক্ষুধার্ত। তারপরেও আমরা যে বিপদে আছি এ দুটুকু বাচ্চা ঠিকই বুঝে নিল। হয়তো এই পরিস্থিতিতে চুপ থাকারই সিদ্ধান্ত নিয়েছে। তিশার বাসার দারোয়ান শেষ পর্যন্ত ইন্টারকমে ওর সাথে যোগাযোগ করতে পারলো। আমার শারীরিক অবস্থা, পরনের ড্রেস আর সাথে রাইসাকে দেখে তিশা রীতিমতো ভয় পেয়ে যায়। রাইসাকে দ্রুতই কিছু খাবার ধরিয়ে দিয়ে সংক্ষেপে আমার কাছ থেকে ঘটনাটা শুনে নেয়।
ভার্সিটির সবচেয়ে প্রিয় বন্ধু তিশা আমার কথা শুনে কোনো রকম বনিতা না করেই বলল, দোস্ত, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, তোর এই বিপদে সাহায্য করতে পারছি না বলেই। সব কথা তো মুখে বলা যায় না। আমার জামাইটাও কিন্তু বেশি ভালো না, তোর এই বিষয়টা নিয়ে কিন্তু পরে আমার সাথে ঝামেলা করবে। তাই তো বেটার তুই অন্য কোনো জায়গা দেখ। এই নে, আমার কাছে 1010 টাকা আছে, এটা সাথে রাখ, তোর কাজে লাগবে। আর দেরি দেখি আমাদের অন্য বন্ধুদের সাথে যোগাযোগ করে তোর জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। হাতে সবসময় ফোন রাখিস বন্ধু, আর জরুরি প্রয়োজনে ফোন দিতে বলিস না কিন্তু। তিশা সকালে নাস্তা খাওয়ার জন্য জোরাজুরি করলো। সত্যি বলতে কি, খাবার খাওয়ার মতো পরিস্থিতিতে আমি নেই। রাইসাকে নিয়ে আবারও রাস্তায় নামতেই দ্বিধায় পড়ে গেলাম। এখন কোথায় যাব? গত কয়েক বছরে নিজেকে নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে সম্পর্কগুলো ঠিক আগের মতো আর নেই। চিন্তা করে দেখলাম কারো বাসায় হুট করে যাওয়া যায়, এমন কেউ কি আছে? অনেক বছর ধরে আত্মীয় স্বজনেরা আমাকে এড়িয়ে চলে। বন্ধুদের যে দুই একজন আছে, তারাও যে এই পরিস্থিতিতে খুব একটা আন্তরিক হবে, এটা ভাবতে আর সাহস পেলাম না। রাস্তার ধারে দাঁড়িয়ে এসব ভেবে যাচ্ছি, ঠিক তখনই একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। ধরবো না করেও শেষ পর্যন্ত কলটা ধরতেই ওপাশ থেকে অপরিচিত একটা কণ্ঠ। হ্যালো দিনা, আমি আশাদ বলছি। একটু আগে তিশা আমাদের ফ্রেন্ডদের মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ পাঠালো, তুমি নাকি বিপদে আছো। যদি কিছু মনে না করো, আমাকে সমস্যাটা বলবে কি? একটু চেষ্টা করে দেখতাম। অনেক বছর পর আশাদের সাথে কথা হলো। ওই যে ভার্সিটির এক সহপাঠী, যে কিনা ভার্সিটির পুরো লাইফ আমাকে ওয়ান সাইডেড ভালোবেসে গেছে। আজ সকালে অসহায় আমি সেই আশাদকে বলতে বাধ্য হলাম, আমার একটা থাকার ব্যবস্থা করে দাও আশাদ। মেয়েকে নিয়ে আমি আর আমার স্বামীর সংসারে ফিরে যাব না, সম্ভবও না। ব্যাস, এতটুকু বলার পরেই আমি কোথায় আছি জায়গার লোকেশনটা জেনে ঘন্টাখানেকের মধ্যে ছেলেটা উপস্থিত হলো। সেদিন দুপুরের মধ্যে রাইসা আর আমার জন্য থাকার ব্যবস্থা করা হলো তুলির বাসায়। তুলি আমাদেরই এক ক্লাসমেট, ওর স্বামী আর্মি অফিসার, এখন মিশনে আছে, সুদানে পোস্টিং। তুলিরও আমার মতো একটা মেয়ে আছে, 5 বছরের নুসাইবা। ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে ওদের সরকারি বাসাটা বেশ সিকিউরড। বন্ধু কষ্টের কথা শুনে আমাদেরকে ওর বাসায় একটা রুম ছেড়ে দিল। এই বিপদে মেয়েটার কাছ থেকে সত্যি আপনজনের মতো ব্যবহার পেলাম। আর মাথার নিচে থাকার জন্য আপাতত একটা নিরাপদ জায়গা পেয়েছি, এটা ভেবে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি বাসা ছেড়ে মেয়েকে নিয়ে বের হয়ে গেছি। আমার পাষণ্ড স্বামী হয়তো এতে খুশি হলো। সারাদিন একটি বারের জন্য আমাকে ফোন দেয়নি। আমি অবশ্য ফোন দিলেও ধরতাম না, কিন্তু ওর আচরণে অন্তত পক্ষে এতটুকু জানা হলো যে ওর কাছে আমার কোনো দাম বা সম্মান কিছুই নেই। তাই তো সংসারে ফিরে যাওয়ার শেষ ইচ্ছেটুকুও থাকলো না। সম্মান না থাকলে আর যাই হোক, সংসার করা সম্ভব না। আর তার উপর চরিত্রহীন আর মদ্যপ স্বামী। সে রাতে আমার পরিচিত অনেক বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করলাম। সবার কাছে আমার বেঁচে থাকার জন্য একটা চাকরি চাওয়া, মেয়েকে নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য কাতর আকুতি। বরাবরের মতো আশাদও এখানে অগ্রণী ভূমিকা রাখলো। কয়েকদিনের মধ্যে মিরপুর এলাকার একটা স্কুলে আমার চাকরির ব্যবস্থা হয়। যদিও চাকরিটা টেম্পোরারি, কিন্তু আমার জন্য এতটুকুই যে অনেক কিছু। এখন কাহিনীটাকে এখন খুব দ্রুতই শেষ করব। এরপর আমার বান্ধবী তুলির বাসায় প্রায় মাস 2 থাকলাম। যদিও শেষের দিকে বান্ধবী আর আগের মতো সম্মান দেয়নি, কিন্তু তারপরও তার প্রতি অনেক কৃতজ্ঞতা। গুরুতর বিপদে এই মেয়েটাই যে সাহায্যের হাত বাড়িয়েছে। এই সময় আমার বান্ধবী শাহিদের সাথে বিভিন্ন সূত্রে বেশ কয়েকবার ফোনে কথা হলো। প্রায় প্রতিবারই আমাকে অশ্রাব্য গালিগালাজ আর দোষারোপ করে যায়। ওর ভাষ্যমতে সবকিছুর জন্য আমি নাকি দায়ী। কথাটা আমার খুব ভালো করেই জানা, সংসার ভাঙা সহজ। তাই তো শাহিদকে পরিবর্তিত হওয়ার অনুরোধে জানানোর ফল হলো ওর দুর্ব্যবহার। সবচাইতে অবাক হয়ে গেলাম, একমাত্র মেয়েকে দেখার ইচ্ছেটুকুও তার মধ্যে নেই। কোনো বাবা এতটা পাষণ্ড হতে পারে? শাহিদকে না দেখলে বিশ্বাসই করতাম না। অথচ রাইসা কিন্তু ওর বাবাকে ভীষণ ফিল করে, যদিও মুখ ফুটে মেয়েটা আমাকে কিছুই বলতো না। শেষবারের কথোপকথনে শাহিদ আমাকে স্পষ্ট জানায়, ও যেমন আছে তেমনি থাকবে, আর সংসার করা না করার সিদ্ধান্ত কি আমার। এরকম অনেক ঘটনা আর নাটকের পর আমি যখন নিশ্চিত হলাম আমার স্বামী আসলে আমার সাথে থাকতে আগ্রহী নয়, আর আমার বা রাইসার প্রতি ওর সম্মানবোধও শূন্য, এরপরে ওকে ডিভোর্স দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেই। এরপর বাসা থেকে বের হয়ে যাওয়ার ঠিক মাস 6 পরে আমাদের ডিভোর্স হয়ে যায়। স্কুলের চাকরিটা আমি আনন্দ নিয়ে শুরু করলাম। বেতনের টাকা হাতে পেয়ে মিরপুর এলাকার পাইকপাড়ায় একটা ছোট্ট বাসা ভাড়া নিলাম। যদিও আমার আর আমার মেয়ের পরিবর্তিত এক টেনে টুনে চলা জীবন, কিন্তু তারপরে এই জীবন অনেক সুখের আর আনন্দময়। আমি স্কুলের পাশাপাশি প্রাইভেট টিউশনিও করি।
শুধুমাত্র আমাদের একটু ভালোভাবে বেঁচে থাকার চেষ্টার জন্যই। এরই মধ্যে অবিবাহিত আসাদ সুযোগ পেলেই আমাকে নিয়মিত ভালোবাসার গান শুনিয়ে যাচ্ছে। আমি মাঝে মধ্যে তা মুগ্ধ হয়ে শুনি, আবার পরক্ষণে সাবধান হয়ে যাই। কেন জানি না ছেলেটাকে ভালোবাসার মানুষ বলে মনে করতে পারি না, বন্ধু বলেই মনে হয়। ওর প্রতি আমি আজীবন কৃতজ্ঞ, কিন্তু ওর দেওয়া বিয়ে বা ভালোবাসার প্রস্তাবের কোনো উত্তর আমি দিতে পারি না। আমার ডিভোর্স হয়ে গেছে, এই কথা জানার পর আরো অনেক পুরুষই আমাকে নানান সময়ে নানান ইঙ্গিত দিয়ে যায়। আর এসব বিষয় মাথায় ঘুরপাক খেলে আমি রাইসাকে শক্ত করে জড়িয়ে ধরি। এই মেয়েটাই যে আমার জীবনের সবকিছু, বেঁচে থাকার প্রেরণা। এই ঘোর বিপদের পুরো সময়টাতে বগুড়ায় নিজ পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে গেলাম। মা বাবা দুজনেই এরই মধ্যে গত হয়েছে। বাকি ভাই বোনেরা আমাকে এখন উটকো ঝামেলা বলে মনে করেছে। তারা আমার জন্য কিছু করতে পারবে না বলে সাফ জানিয়ে দিল। আমি অবশ্য নিজের আপনজনদের ব্যবহারে সবসময় হতভম্ব। এত বাজে ব্যবহার করা কিভাবে সম্ভব? হয়তো নিজের আইডেন্টিটি বজায় রাখার জন্য আমি ওদের সাথে নিজে থেকে যোগাযোগ করে যাব। যদিও বাস্তবে ওরা আমাকে আর হিসাবের মধ্যেই রাখছে না, এটা আমি বেশ বুঝতে পারি। স্বামীর কাছ থেকে কিছু অর্থ বা মেয়ের জন্য খোরপোশে টাকা আদায় করে দিবে বলে আমার উকিল আমাকে পরামর্শ দেয়। আমি স্পষ্টভাবে না করে দেই। এরকম খারাপ মানুষের টাকা যেন ইহজীবনে আমি আর আমার মেয়ে স্পর্শ করতে না হয়। আল্লাহর কাছে এটাই চাওয়া। স্কুল থেকে কিংবা টিউশনি করে অল্প যে কিছু টাকা পাই, আলহামদুলিল্লাহ, এতে আমাদের ভালোই চলে যাচ্ছে। যে বাসাটাতে ভাড়া থাকি, বাড়িওয়ালাও অভিভাবকের মতোই আমাদেরকে আগলে রেখেছেন। তাই তো সব মিলিয়ে বড় ধরনের কোনো অর্থনৈতিক বা সামাজিক সমস্যা ফেস করতে হচ্ছে না। দিন শেষে মেয়েকে নিয়ে আমার এক শান্তি অনুভব, যা অনেক এনজয় করি আমি। ৩৩ বছরের এই আমি দিনা এই অল্প কয়েকদিনের নানান অভিজ্ঞতা নিয়ে অনেক পরিণত এক মানুষ। আপাতত কোনো বিয়ে বা রিলেশন এসব ব্যাপারে মাথা ঘামাচ্ছি না। বন্ধু বান্ধব ও পরিচিতরাও আমাকে এখন এড়িয়ে চলে। সবকিছু জেনে আমার প্রতি ওদের সম্মান আর আগের মতো নেই। আমি অবশ্যই এসব কেয়ার করি না। মেয়েকে আর নিজেকেই সময় দিচ্ছি। স্কুলের চাকরিটাতেও অনেক ফোকাস করছি। খুব শীঘ্রই বিএড শুরু করে দিব। পড়াশোনা কিন্তু আমার ভালোই লাগে, তবে এই মুহূর্তে আমার সবচাইতে বড় প্রায়োরিটি আমার মেয়ে রাইসা। নিজেকে গুছিয়ে নিয়ে ওকে আরেকটু ভালো স্কুল ও কোয়ালিটি লাইফ নিশ্চিত করাই আমার ধ্যান জ্ঞান। যদিও আমাদের সামনের চলার পথ খুব একটা মসৃণ নয়, এটা খুবই ভালো করে জানা। তারপরও আল্লাহ ভরসা, আর সেই সাথে সবার দোয়া। আমার জীবনের সবচাইতে কঠিন সময় এসে নানান অভিজ্ঞতায় এখন একটাই উপলব্ধি, পৃথিবীতে স্বাবলম্বী ও স্বাধীনভাবে চলার মতো যোগ্যতা অর্জন করা চাইতে বেশি আনন্দের আর কিছুই নেই। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।